স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রশ্নে, মান 1 করে 1 × 8 = 8। বর্তমান যুগে যে দুই ভাষাকে লেখক বলেছেন আত্মনির্ভরশীল নয়, সে দুটি হলো বাংলা আর ইংরেজি। দর্শন, নন্দনশাস্ত্র, বিজ্ঞান চর্চা ইত্যাদির জন্য যে ভাষাচর্চা একান্ত প্রয়োজন, আরবি, হিন্দি, ইংরাজি, সংস্কৃত, ইংরেজি। আকাশের 7টি তারা যখন ফুটে ওঠে, কবি কোথায় বসে থাকেন? মাঠে, ঘাটে, ঘরে, ঘাসে, ঘাসে। শান্ত অনুগত বাংলার সন্ধ্যার রং লাল, কালো, নীল, পিঙ্গল নীল। স্বামী বিবেকানন্দ কল্যাণীয় মিস নোবেলকে পাঠ্যচিঠি লিখেছেন আলমোর থেকে, আমেরিকা থেকে, মাদ্রাজ থেকে, শিলং থেকে, আলমোর থেকে। আবহমান কবিতায় কবি কার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন? পুঁই মাচা, লাউ মাচা, কুমড়ো মাচা, চাল কুমড়ো মাচার লাউ মাচা। আবহমান কবিতায় যা না হারানোর কথা বলা হয়েছে তা হলো চাঁদের হাসি, রোদের হাসি, কুন্দ ফুলের হাসি, আলোর হাসি, কুন্দ ফুলের হাসি। রাধারানী রথ দেখতে গিয়েছিল পুরীতে, মাহেশে, মায়াপুর, শান্তিপুরে। মাহেশে। রাধারানী ঘর ঝাড়তে দিকে খুঁজে পেয়েছিল একটা নোট। 2 দাগে কম বেশি 15টি শব্দের উত্তর দাও যে কোনো 8টি প্রশ্নে, মান 1 করে 1 × 8 = 8। বাংলায় যে সব শব্দ বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে কোন কোন ভাষা প্রধান বলেছে লেখক? তাহলে বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে কোন কোন ভাষা প্রধান বলেছে লেখক? উত্তর লিখবে বাংলায় যেসব বিদেশি শব্দ প্রবেশ করেছে তার মধ্যে আরবি, ফার্সি এবং ইংরাজি অন্যতম। বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। কামরাঙা লাল মেঘ ডুবে যাওয়াকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কামরাঙা লাল মেঘ এর গঙ্গাসাগরে ডুবে যাওয়াকে কবি মৃত মুনিয়ার পাখির সঙ্গে তুলনা করেছেন। একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে প্রকৃত সিংহী বলেছেন। আবহমান কবিতাটি মূল কাব্যগ্রন্থের নাম কি? অন্ধকার বারান্দা। কবি লাউমাচার পাশে গিয়ে কেন দাঁড়াতে বলেছেন? কবি লাউমাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কারণ পল্লী বাংলার প্রকৃতি ললিত সহজ সরল জীবনকে সেখানেই খুঁজে পাওয়া যায়। রাধারানী কুড়িয়ে পাওয়া নোটে কি লেখা ছিল? রাধারানীর কুড়িয়ে পাওয়া নোটে রাধারানীর নাম এবং দাতা রুক্মিণী কুমার রায়ের নাম লেখা ছিল। রাধারানী একা রথের মেলায় গিয়েছিল কেন? রাধারানী বনফুলের মালা বিক্রি করে মা এর পথ্য সংগ্রহ করবে বলে মাহেশের রথের মেলায় গিয়েছিল। ক্রিয়াবাচক বিশেষ্য কাকে বলে? একটি উদাহরণ দাও। যে বিশেষ্য পদের দ্বারা কোনো কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। যেমন লেখাপড়া শেখায় সেই রাস্তা। তদ্ভব শব্দ কাকে বলে? তদ্ভব শব্দটির অর্থ হলো তৎ, তার অর্থাৎ মূল ভাষা সংস্কৃত, তবে ভব অর্থাৎ উদ্ভব বা উৎপন্ন। সংস্কৃত তথা প্রাচীন ভারতীয় আর্য ভাষার শব্দ থেকেই তদ্ভব শব্দ উৎপন্ন হয়েছে। অকর্ম সকর্ম ক্রিয়ার একটি পার্থক্য লেখো। অকর্ম ক্রিয়ার কোনো কর্ম থাকে না, কিন্তু সকর্ম ক্রিয়ার অন্তত একটি কর্ম থাকবে। যেমন ঋণী বই পড়ে, সকর্ম ক্রিয়া। মেয়েটি হাসছে, অকর্ম ক্রিয়া। 3 দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 5। সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন? তার সঙ্গে হচ্ছে বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন? উত্তর লিখবে ভাষার আত্মনির্ভরশীলতার সমৃদ্ধ শব্দভাণ্ডারের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। লেখক মুজতবা আলী সংস্কৃত ভাষার এই সমৃদ্ধ শব্দভাণ্ডারকে লক্ষ্য করেছিলেন। কোনো নতুন চিন্তা, অনুভূতি বা বিষয়কে প্রবেশ করতে হলে সংস্কৃত ভাষাকে অন্য ভাষার শব্দভাণ্ডার থেকে শব্দ ধার করতে হয় না, কারণ সে তার নিজের শব্দভাণ্ডার থেকেই প্রয়োজনীয় শব্দ বা ধাতু পেয়ে যায়। তার মানে এও নয় যে বিদেশি শব্দ কখনোই গ্রহণ করেনি, সামান্য যেটুকু গ্রহণ করেছে তাতে সংস্কৃত ভাষার পরনির্ভরশীলতা হয়ে পড়বার কোনো সম্ভাবনা থাকে না। তাই লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন।
প্যারা চেঞ্জ করে লিখবে যে ভাষার শব্দভাণ্ডার যথেষ্ট সমৃদ্ধ এবং যে ভাষাকে প্রয়োজনে বা অপ্রয়োজনে অন্য ভাষা থেকে শব্দ ধার করতে হয় না সে ভাষাকেই আত্মনির্ভরশীল ভাষা বলে। লেখক লক্ষ্য করেছেন ইংরাজি ও বাংলা প্রয়োজনে বা অপ্রয়োজনে অন্য ভাষা থেকে শব্দ নিয়েছে এবং এখনও নিয়ে চলেছেন। পাঠান মোগল যুগে আরবি ও ফার্সি ভাষা থেকে বহু শব্দ আইন আদালত খাজনার নতুন বিন্যাসের কারণে বাংলায় ঢুকেছে। পরবর্তীকালে প্রচুর ইংরেজি শব্দ ইংরাজি মাধ্যমে ভিন্ন ভাষার বহু শব্দ বাংলায় ঢুকে পড়েছে বা এখনও ঢুকছে। বাংলা শব্দভাণ্ডার অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করেছে। ইংরাজি ক্ষেত্রেও এমনটি ঘটেছে, তাই লেখকের এরকম মনে হয়েছে। নেক্সট কোশ্চেন, স্বামী বিবেকানন্দ লিখিত পাঠ্যচিঠির বিষয়বস্তু আলোচনা করো। লন্ডনে স্বামী বিবেকানন্দের সঙ্গে মিসেস নোবেলের প্রথম সাক্ষাৎ হয়। স্বামীজির বক্তৃতায় তিনি অনুপ্রাণিত হন। পরবর্তীকালে ইংরেজ ভক্ত মিস্টার স্টাডির চিঠি থেকে স্বামীজি জেনেছেন যে মিস নোবেল ভারতে এসে সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। মিস মুলারের কাছ থেকে স্বামীজি নোবেলের কার্যপ্রণালী সম্পর্কে জেনেছেন, কিন্তু ভারতের সামগ্রিক পরিবেশ ও পরিস্থিতি ইউরোপ আমেরিকা থেকে সম্পূর্ণ আলাদা। কুসংস্কার, অস্পৃশ্যতা, জাতিভেদ, ইংরেজ প্রভুর দাসত্ব আর প্রবল দারিদ্র্য প্রভৃতি এখানকার মানুষদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। এদেশের আবহাওয়া উষ্ণপ্রধান। এসব জেনেও যদি মিস নোবেল ভারতের জন্য নিজেকে উৎসর্গ করতে চান তাহলে সেখানে তার সামনে এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। বিশেষ করে ভারতীয় নারী সমাজ তার দ্বারা অসীম উপকৃত হতে পারে। তার মতো শিক্ষিতা, একনিষ্ঠ, পবিত্র, প্রেমময়ী, দৃঢ় চেতনা এবং সুপ্রাচীন কেল্টিক সভ্যতাত উন্নত চরিত্রের নারীকে এদেশে প্রয়োজন। এদেশে এসে স্বনির্ভর হয়ে তাকে কাজ করতে হবে। তার পাশে স্বামীজি অমরণ থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এইসব তথ্য ও মতামত জানিয়ে মিস নোবেল স্বামীজি সরাসরি চিঠি লিখেছেন। এছাড়া কয়েকজন ইউরোপীয় ব্যক্তির চরিত্র বিশ্লেষণ ও কর্মপদ্ধতি এই চিঠিতে আলোচনা করেছেন লেখক। তারপর তিনি মিস নোবেল এদেশে এলে তার কী কাজ হবে সে বিষয়েও নির্দেশ দিয়েছেন। 4 দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন প্রশ্নের মান 5। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো। কামরাঙা লাল মেঘ কোথায় ডুবে যায়? কবি লাল মেঘকে নীল সন্ধ্যায় বিলীয়মান হতে দেখে যে অসামান্য ছবি এঁকেছেন তার তাৎপর্য বুঝিয়ে দাও। আকাশে 7টি তারা কবিতায় পশ্চিম আকাশে ঢলে পড়া কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়া পাখির মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যায়। কবি জীবনানন্দ দাশ ঘাসের ওপর বসে বাংলার সন্ধ্যা সৌন্দর্যের মায়ামতাকে লক্ষ্য করেছেন। অস্তমিত আলো যেন দিগন্তকে গাঢ় লাল আলোয় আলোড়িত করে। সেই সময় সন্ধ্যার আবছায় ডুবতে থাকা মেঘপুঞ্জের নিঃশব্দে রূপান্তরিত হতে থাকে বর্ণময়তাকে কবি লক্ষ্য করেন। ভাসমান ঘন লালের প্রতিফলনে নানান আকারে মেঘ পাকা কামরাঙার বর্ণ ধারণ করে। এই অস্থির খণ্ড লাল মেঘদলের দিনান্তের চঞ্চলতা তাকে খুদে ছটফটে মনিয়া পাখির সঙ্গে তুলনীয় করে তুলেছে। নানা বর্ণ বিশিষ্ট মনিয়া পাখির রক্তাক্ত শরীরের মতো চলীয় মেঘ সন্ধ্যার ঘনায়মান নীল আধারে ডুবে যায়। মৃত মনিয়া যেমন জীবন থেকে মৃত্যুর মুখে খসে পড়ে, তেমনি এই কামরাঙা লাল মেঘেরাও সন্ধ্যার অন্ধকারে নিমজ্জিত হয়ে গঙ্গাসাগরের জলে, অর্থাৎ জীবনের ক্ষণস্থায়িত্বকে ফুটিয়ে তুলতেই কবি জৈবনিক লালের বিপ্রতীপ রহস্যময় নীলের বিস্তারকে তীব্র করে তোলেন। মেঘ ভাঙা রোদের আলোয় দেখা বর্ণময় মেঘের সৌন্দর্য মৃত মনিয়ার মতো আসন্ন সন্ধ্যার ব্যাপ্তিতে ক্ষতিগ্রস্ত হয়, শেষ হয়ে যায়। এভাবেই দৃশ্যগত ও অর্থগত সাদৃশ্যকে ব্যক্ত করতেই কবি মেঘকে মৃত মনিয়ার মতো বলে অভিহিত করেছেন। নেভে না তার যন্ত্রণা, দুঃখ হয় না বাসি। এখানে যার যন্ত্রণার কথা বলা হয়েছে তার যন্ত্রণা কেন নেভে না, দুঃখ হয় না বাসি বলতে কী বোঝানো হয়েছে? যন্ত্রণা নেভা,
ধীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় গ্রাম বাংলার দরিদ্র মানুষের যন্ত্রণার কথা বলা হয়েছে। দরিদ্র মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে তার দারিদ্র্যের যন্ত্রণার দুঃখ বয়ে চলে, তাই তা কখনোই নেভে না বা শেষ হয় না। দুঃখ হয় না বাসি। গ্রামের হতদরিদ্র মানুষের জীবন সংগ্রাম অত্যন্ত কঠোর। অভাব অনটন তাদের জীবনের নিত্যসঙ্গী। মোটা ভাত কাপড় টুকুর সংস্থান করতেও তাদের উদয়স্ত পরিশ্রম করতে হয়। যুগ যুগ ধরে গ্রাম বাংলার মানুষের এই জীবন ছবির কোনো পরিবর্তন হয় না। দরিদ্র মানুষকে যে শুধু দারিদ্র্যের সঙ্গেই লড়াই করতে হয় তা নয়, তাদের ওপর সামাজিক শোষণ এবং অত্যাচারও চলে সীমাহীনভাবে। তাই তাদের জীবনে দুঃখ দুর্দশা কখনো পুরনো অর্থাৎ বাসি হয় না। তাদের বাগানে কুন্দ ফুলের হাসি যেমন সত্য, তেমনই সত্য এই যন্ত্রণা আর রোজকার দুঃখের জীবন। প্রতিদিন তাদের জীবনে নিত্য নতুন বা টাটকা দুঃখের অফুরন্ত যোগান থাকে। এক দুঃখের রাত ভোর হলে তারা আবার একটি দুঃখের দিককে প্রত্যক্ষ করে। এই দুঃখময় জীবনের পথ চলা তাই তাদের কখনোই শেষ হয় না। নেক্সট, 5 দাগে কম বেশি 150 শব্দ উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 5। তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি, টাকা কি পয়সা? বক্তা কখন এই মন্তব্য করেছে আলো জ্বালার পরের ঘটনা উল্লেখ করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী কল্পাংশে রাধারানীর কাছে তার ফুলের মালা যাবতীয় কথা শুনে পথিক ভদ্রলোকটি সদয় এবং বাড়ির বিগ্রহকে পরানোর জন্য মালাটি কিনে নিতে চায়। রাধারানী দ্বিধা সত্ত্বেও শেষ পর্যন্ত মালাটি বিক্রি করে। পথিক ভদ্রলোকটি মালার দাম হিসাবে 4 পয়সা দেয়। সেই পয়সা হাতে নিয়ে রাধারানী বেশ বড় লাগে, টাকা বলে মনে হয়, কিন্তু পথিক ডবল পয়সা বলে রাধারানীকে আশ্বস্ত করে। কিন্তু রাধারানী এতে সম্পূর্ণ ভরসা করতে পারে না। তাই সে নিজের কুটিরের দরজায় উপস্থিত হয়ে পথিককে অপেক্ষা করতে বলে। উদ্দেশ্য ছিল প্রদীপের আলো জ্বেলে মুদ্রাগুলি পরীক্ষা করা। ঘরে তেল না থাকায় রাধারানী চালের খড় টেনে তাতে চকমকি ঠুকে আগুন জ্বালায় এবং দেখে যে তার অনুমান ঠিক। মালার মূল্য হিসেবে তাকে টাকা দেয়া হয়েছে, পয়সা নয়। রাধারানী বাইরে এসে পথিকের খোঁজ করে, কিন্তু দেখে যে সেই ব্যক্তি চলে গেছে। মায়ের কাছে রাধারানী তার কি করা উচিত জানতে চাইলে রাধারানীর মা বলেন যে দাতা ব্যক্তি তাদের দুঃখ শুনে দান করেছে, তাই তারা সেটা গ্রহণ করবে। নেক্সট, আগত রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরল। রাধারানী কোথা থেকে ফিরল, সে কাঁদছিল কেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানীর রচনাংশে রাধারানী নামের মেয়েটি মাহেশের রথের মেলা থেকে ফিরছিল। রাধারানীর কাদার কারণ। পথ্য সংগ্রহের প্রচেষ্টা। রাধারানী তার অসুস্থ মায়ের জন্য পথ্য সংগ্রহের উদ্দেশ্যে বনফুলের একটি মালা গেঁথে সেটি বিক্রি করার জন্য রথের মেলায় গিয়েছিল, কিন্তু রথের দড়ি অর্ধেক টানার পরেই বৃষ্টি আরম্ভ হয়। ব্যর্থতা ও পুনঃপ্রচেষ্টা। বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়ার ফলে তার মালা কেউ কেনে না। রাধারানী মনে মনে ভেবেছিল যে বৃষ্টি কিছুটা থামলে হয়তো আবার মেলা জমবে। তাই সে বৃষ্টিতে ভিজেই অপেক্ষা করতে থাকে, কিন্তু বৃষ্টি থামে না, ফলে মেলার লোকের ভিড়ও হয় না। হতাশজনক পরিণতি। সন্ধ্যা পার হয়ে রাত হয়, চারপাশে অন্ধকার নেমে আসে। কাদাময় পিচ্ছল পথে কোনো কিছুই দেখা যায় না। মায়ের অসুস্থতা, খাদ্যের অভাব ইত্যাদির কথা ভেবে রাধারানী দুশ্চিন্তা হতাশায় কাতর হয়ে পড়ে। প্রবল অসহায়তা থেকেই সে কাঁদতে কাঁদতে বাড়ির পথে ফিরতে থাকে। পরে রয়েছে দেখো 6 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 5। তোমাদের সহায়ক পাঠ থেকে প্রশ্ন করা হয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে। প্রথম, কর্ভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। কোন ঘটনায় এই প্রমাণ পেয়েছেন প্রফেসর শঙ্কু? উত্তরটা দেখে নাও। ঘটনার পরিচয় 1 দিয়ে পয়েন্ট করবে। শিক্ষায় উন্নতি। 2, বজ্রপাত পরবর্তী ঘটনা। 3, কর্ভাসের অনাগ্রহ প্রকাশ। নেক্সট, খাঁচা সমেত কর্ভাস উধাও। কর্ভাস কিভাবে উধাও হয়ে গিয়েছিল দেখে নাও। নেক্সট, ভাবার্থ লেখো, দেখে নাও। অথবা দিয়ে রয়েছে সারাংশ লেখো, দেখে নাও সারাংশটা। প্রথমে তোমরা পড়ে নেবে, তারপর এটা সারাংশ লিখবে। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 9-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 9-এর প্রতিটি বিষয়েরই সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিতে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।